দেখো, এস ব্লক এলিমেন্টসের যে কোশ্চেনগুলো আমাদের বাকি ছিল সেগুলো আমি আগে বলে দিই। আমার এই ক্যামেরা স্ট্যান্ডে একটু প্রবলেম করায় এখন এইভাবেই বলছি। আশা করি পরের ভিডিও থেকে আমি যেমন বলতাম দাঁড়িয়ে পড়াতাম সেরকম পড়াতে পারবো। দেখো, ফার্স্ট আমরা অক্সাইডের ব্যাপারটা, যেমন তোমাদের 27, 28 আর 31 এই কোশ্চেনটা নিয়ে ফার্স্ট আরম্ভ করছি। গ্রুপ 1-এর 27, 28 আর 31, 27, 28 অ্যান্ড 31। তাহলে ফার্স্ট আমাদের অক্সাইডগুলোকে জানতে হবে যে কীরকম অক্সাইডগুলো যে নাম দেওয়া হয়েছে, যেমন সুপার অক্সাইড আছে, যেমন পারঅক্সাইড আছে, যেমন সাব অক্সাইড আছে, সেগুলো কি? যদিও আমি এগুলো কিছুটা আলোচনা করেছিলাম আগেই জারণ বিজারণ পড়ানোর সময়। যেমন পারঅক্সাইড মানে কি, যে সকল যৌগে অক্সিজেন O2 2- রূপে অবস্থান করে তাদের বলা হয় পারঅক্সাইড। যেমন এক্সাম্পল কি, H2O2, যেমন হচ্ছে Na2O2, এটাকে বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে বলা হয় সোডিয়াম পারঅক্সাইড। দেখতে কীরকম না, এই ও সিঙ্গেল বন্ড, এই একটা হাইড্রোজেন আর এই একটা হাইড্রোজেন। এখানে কি, ওটা সোডিয়াম পারঅক্সাইডে হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম থাকবে। এই যে বন্ধনটা, এই যে অক্সিজেন সিঙ্গেল বন্ড অক্সিজেন, এটা কি বলা হচ্ছে পারঅক্সো বন্ধন। পারঅক্সো বন্ধন। তাহলে এটা গেল পারঅক্সাইড। নেক্সট আমরা যাচ্ছি, সেটা হচ্ছে সুপার অক্সাইড। কি, যে সকল যৌগে অক্সিজেন O2 রূপে অবস্থান করে, O2 রূপে অবস্থান করে, তাদেরকে বলা হয় সুপার অক্সাইড। এর এক্সাম্পল কি না, দেখো KO2 একটা এক্সাম্পল। কেমন, এখন এটা হচ্ছে সুপার অক্সাইড। এবার আমরা যাচ্ছি সাব অক্সাইড। সাব অক্সাইডটা কি না, যে সকল অক্সাইডে ধরো কোনো মৌল অক্সাইড গঠন করেছে, এখন সেই মৌল মিনিমাম যতগুলো অক্সিজেন নিয়ে যৌগ গঠন করতে পারত, যদি তার থেকেও কম সংখ্যক অক্সিজেন পরমাণু ওর মধ্যে লেগে থাকে। যেমন ধরো CO, কার্বন মনোক্সাইড। তাহলে কার্বনের একটা স্থায়ী যৌগ হচ্ছে কার্বন মনোক্সাইড, যাতে কার্বনের অক্সিজেনের পরিমাণ, কার্বনের সঙ্গে লেগে থাকা অক্সিজেনের পরিমাণ একটা পরমাণুর সঙ্গে একটা পরমাণু। কিন্তু C3O2 এটা হচ্ছে কার্বনের কার্বনের সাব অক্সাইড। কেন? অ্যাকচুয়ালি 3টে কার্বন হলে তাতে মিনিমাম 3টে অক্সিজেন থাকার কথা, কিন্তু তার থেকেও কম অক্সিজেন আছে, তাই এটাকে বলা হয় সাব অক্সাইড। তাহলে এই হচ্ছে তোমাদের 27 দাগের কোশ্চেনটা। এবার কোশ্চেন, তারপরে 28 দাগের কোশ্চেনটা হচ্ছে, এটা 27 দাগের কোশ্চেনটা বললাম। এবার 28 দাগের কোশ্চেনটা দেখো, বলেছে সুপার অক্সাইডগুলো কালার কম্পাউন্ড গঠন করে কেন? সুপার অক্সাইডগুলো কালার কম্পাউন্ড গঠন করে কেন? সুপার অক্সাইডগুলোর গঠন যদি তুমি লক্ষ্য করো, সেটা গঠনটা হচ্ছে অক্সিজেন সিঙ্গেল বন্ড অক্সিজেন, আর এখানে আরেকটা বন্ধন থাকে যেটাকে বলা হয় 3 ইলেকট্রন বন্ধন, যেটাকে বলা হয় 3 ইলেকট্রন বন্ধন। আর এখানে অক্সিজেনের লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এরও লোন পেয়ার, এরও লোন পেয়ার। দেখো হিসেব করে অক্সিজেনের বাইরের কক্ষে অ্যাকচুয়ালি 6টা ইলেকট্রন থাকে, তার মধ্যে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন ব্যবহার হয়েছে, এই একটা, এর একটা, তার মানে এর দেখো 6টা হলো, এরও 6টা। এই বাড়তি যে ইলেকট্রনটা, সেটাই হচ্ছে এই O2 যেটা না, O2 সেই মাইনাস চার্জের জন্য দায়ী। তাহলে এর গঠন লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে এতে একটা অযুগ্ম ইলেকট্রন বর্তমান, এখানে দেখো জোরবদ্ধ অবস্থা আছে, জোরবদ্ধ,
এখানেও জোড়বদ্ধ অবস্থা আছে, কিন্তু এখানে তিনটে বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে। এই অযুগ্ম ইলেকট্রন এই বন্ধনটাকে বলা হয় 3 ইলেকট্রন বন্ধন। এই অযুগ্ম ইলেকট্রন থাকার কারণেই O2 মাইনাস বা সুপার অক্সাইডগুলো কালার জেনারেট করতে পারে, তাই এটা প্যারাম্যাগনেটিক হয়, তাই এটা কালার জেনারেট করতে পারে। যেমন নেক্সট আমরা যাচ্ছি সেটা হচ্ছে 31 দাগের কোশ্চেনটা। দেখো 31 দাগের কোশ্চেনটা কি বলেছে না, লিথিয়াম আর সোডিয়াম ছাড়া বাকি ক্ষার ধাতুগুলো সুপার অক্সাইড গঠন করতে পারছে, কিন্তু এরা পারছে না কেন? দেখো O2 মাইনাস এই আয়নটার আকার খুব বেশি, বড় আর কি। মনে রাখবে স্মল ক্যাটায়ন প্রেফার্স স্মল অ্যানায়ন, and large cation prefers large anion। এটা মনে রাখবে, এটাকে বলা হয় হার্ড সফট কম্বিনেশন। কেমন? তাহলে এটা যদি হয়, তাহলে এর আকার যদি এটা যদি লার্জ অ্যানায়ন হয়, তাহলে এ কার সঙ্গে প্রেফার করবে, কার সঙ্গে বন্ডিং করা? না, লার্জ ক্যাটায়নকে প্রেফার করবে। কেমন? তাহলে Li প্লাস বা Na প্লাস এদের দেখবে আকার খুব ক্ষুদ্র হয়, এদের আকার ছোট হয়। অপরদিকে Cs প্লাস K প্লাস এদের আকার বড় হয়, তাই এরা সুপার অক্সাইড গঠন করতে পারে না বা এরা এর সঙ্গে কম্বিনেশনে যেতে পারে না। তার জায়গায় এদের আকার বড় হয় বলে, এরা লার্জ ক্যাটায়ন বলে এরা সহজে সুপার অক্সাইড গঠন করতে পারে। ক্লিয়ার আশা করি। তাহলে এটা গেল 27, 28 এবং 31 দাগের কোশ্চেন অ্যান্সারটা বললাম। নেক্সট আমাদের যে টপিকটা আছে সেটা দেখো, এই গ্রুপ 1-এরই পরবর্তী কোশ্চেন যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে 32, 33 এবং 34 এবং 35 কোশ্চেন অ্যান্সার। দেখা যাক। দেখো প্রথমে আছে 32-এ ব্রাইন দ্রবণ কি? ব্রাইন দ্রবণ লেখা আছে, সহজ ব্যাপার। 28% NaCl এর জলীয় দ্রবণকে বলা হচ্ছে ব্রাইন দ্রবণ। এটা হচ্ছে 32-এর 28% NaCl এর জলীয় দ্রবণ, মানে 100 গ্রাম জলে আমরা যদি 28 গ্রাম NaCl দ্রবীভূত, ভুল বললাম, 72 গ্রাম জল আর 28 গ্রাম যদি NaCl তার মধ্যে দ্রবীভূত থাকে, তখন তাকে বলা হচ্ছে ব্রাইন দ্রবণ। মানে এটা উচ্চ গাঢ়ত্বের NaCl এর দ্রবণকেই বলা হচ্ছে ব্রাইন দ্রবণ। নেক্সট আমাদের একটা কোশ্চেন দিয়েছে যে সলভে পদ্ধতিতে, নেক্সট আমাদের যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে সলভে পদ্ধতিতে আমরা কিভাবে সোডিয়াম বাইকার্বনেট প্রস্তুত করব তার নীতি এবং রাসায়নিক সমীকরণ দিয়েছে, জানতে বলেছে। দেখো এখানে মোস্টলি এখানে বিক্রিয়াগুলো লিখতে হবে। তাহলে 33 দাগের কোশ্চেন, সলভে পদ্ধতিতে কীভাবে আমরা সোডিয়াম কার্বনেট প্রস্তুত করব সেটা। সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3, এটা হচ্ছে ওর সংকেত। প্রথমে কি করা হয় না, প্রথমে ব্রাইন দ্রবণটা ব্রাইন দ্রবণ প্রস্তুত করে নেওয়া হয়। 28% NaCl এর সম্পৃক্ত দ্রবণ, এটা গেল ফার্স্ট স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপটা কী হচ্ছে? প্রিপারেশন অফ ব্রাইন সলিউশন। নেক্সট সেকেন্ড স্টেপটা আমাদের কী হবে না, দ্বিতীয় পর্যায়ে ওই যে ব্রাইন দ্রবণটা পাওয়া গেল তাতে NH3 গ্যাস চালিয়ে দ্রবণটাকে NH দ্বারা সম্পৃক্ত করা হচ্ছে। তাহলে ব্রাইন সলিউশনে আমরা কি চালনা করছি না, NH3 চালনা করছি, দিয়ে NH3 দিয়ে সম্পৃক্ত করছি দ্রবণটা। থার্ড পয়েন্ট আমার হচ্ছে যে অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইন দ্রবণটা পেলাম, তাতে আমরা CO2 চালনা করব। কত ডিগ্রি সেন্টিগ্রেডে না,
30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে চালনা করব। তাতে কি হবে, CO2টা অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইন দ্রবণটা মধ্যে কি কি আছে না NH3 আছে, আর জল আছে, আর কি আছে না NaCl আছে। কিন্তু প্রথমে রিয়াকশানটা কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এবং জলের হবে। তাতে কি তৈরি হবে না অ্যামোনিয়াম বাইকার্বনেট NH4HCO3, অ্যামোনিয়াম বাইকার্বনেট প্রথমে তৈরি হবে। এরপর অ্যামোনিয়াম বাইকার্বনেট কি করবে, অ্যামোনিয়াম বাইকার্বনেট কি করবে, দ্রবণে উপস্থিত NaCl এর সঙ্গে, ব্রাইন দ্রবণে NaCl আছে, তাহলে NaCl এর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে না অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে আর সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে, সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবে। ক্লিয়ার? তাহলে ব্রাইন সলিউশনে NH3 ছাড়ালে এখানে কী কী ছিল, NaCl ছিল, H2O ছিল আর অ্যামোনিয়া ছিল। প্রথমে যখন CO2 চালনা করা হচ্ছে তখন CO2 NH3 আর H2 এর সঙ্গে বিক্রিয়া করছে, দিয়ে অ্যামোনিয়াম বাইকার্বনেট করছে। এই অ্যামোনিয়াম বাইকার্বনেট আবার NaCl এর সঙ্গে বিক্রিয়া করে দ্রবণে উপস্থিত অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম বাইকার্বনেট তৈরি করছে। সোডিয়াম বাইকার্বনেটটা কী হয় না PPT পড়ে, প্রেসিপিটেশন মানে অধক্ষেপ পড়ে। এই অধক্ষেপটাকে আমরা ছেঁকে আলাদা করে নিই। তাহলে ফোর্থ স্টেপে কী হচ্ছে না অধক্ষেপটাকে আমরা ছেঁকে আলাদা করে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই, দিয়ে একটু শুকিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি। তাহলে NaHCO3কে আমরা কি করছি না 180 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করছি। তাহলে তৈরি হয় সোডিয়াম কার্বনেট, Na2CO3 তৈরি হয়, জল তৈরি হয় আর CO2 তৈরি হয়। তাহলে এটা বেরিয়ে যায়, এটাও বেরিয়ে যায়, আমরা Na2CO3 বিশুদ্ধ পাই। ব্যালেন্স করার জন্য আমরা এখানে 2 দিলাম। যেমন এই হচ্ছে আমার সোডিয়াম কার্বনেট প্রস্তুতির নীতি। এরপর যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা পড়ে রইল, দ্রবণে যেটা অ্যামোনিয়াম ক্লোরাইড আছে সেটাকে আবার অ্যামোনিয়াতে কনভার্ট করে আবার রিইউজ করা যায়। কীভাবে, তার জন্য কি করি আমরা, যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে NH4Cl, তাতে আমরা পোড়া চুন যোগ করে দিই, ক্যালসিয়াম অক্সাইড। তাতে কী তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হয়, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয় আর জল তৈরি হয়। অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে যায়, সেটাকে সংগ্রহ করে আমরা এটাকে আবার ব্যবহার করতে পারি। ক্লিয়ার? ব্যাপারটা এই হচ্ছে প্রসেস। তোমাদের এখান থেকে কীরকম কোশ্চেন পড়ে না কোনো রিয়াকশান দিয়ে দিতে পারে, বললো যে ব্রাইন দ্রবণে অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইন দ্রবণে CO2 চালনা করলে কি হবে, রাসায়নিক বিক্রিয়া দাও। তাহলে তোমাকে এই বিক্রিয়া, তার মানে এইটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখবে পরীক্ষায় পড়েছে খুব। নেক্সট 34-এ একটা কোশ্চেন এসেছে যে এই সলভে পদ্ধতিতে আমরা পটাশিয়াম কার্বনেট তৈরি করতে পারি না কেন, KCO3 তৈরি করতে পারি না কেন, বা K2CO3 পটাশিয়াম কার্বনেট তৈরি করতে পারি না কেন? কারণ দেখো এই পদ্ধতিতে যদি আমরা আসতে থাকি তাহলে এখানে চেঞ্জটা কোথায় হবে না, এখানে NaCl এর জায়গায় আমাকে KCl এর দ্রবণ থাকতে হবে, এখানে NaCl এর জায়গায় KCl এর দ্রবণ থাকতে হবে। তাহলে এখানে N এর জায়গায় আমার KHCO3 হতে হবে। কিন্তু এই KHCO3টা প্রেসিপিটেশন বা অধক্ষেপ পড়ে না। তাহলে যদি KHCO3 অধক্ষেপই না পড়ে তাহলে ওটাকে আমরা পৃথক করতে পারবো না। যেমন NaHCO3কে পৃথক করতে পারছিলাম বলে ওকে আমরা উত্তপ্ত করতে পারছিলাম। তাহলে KHCO3 যেহেতু জলে দ্রবীভূত হয়ে যায়, অধক্ষেপ পড়ে না, তাহলে এটাকে আমরা আলাদা করে পৃথক করে আমরা উত্তপ্ত করতে পারবো না, তাই KCO3 উৎপন্ন হবে না, বা K2CO3 উৎপন্ন হবে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে 34-এর দাগের কোশ্চেনের অ্যান্সারটা। তোমাদের 35-এর দাগের কোশ্চেন যেটা আছে যে কাস্টনার কেলনার পদ্ধতিতে গাঢ় NaOH দ্রবণ প্রস্তুত করা। এখানে যে প্রকোষ্ঠটা দেখবে একটা জার নেওয়া হয়, লোহার পাত্র নেওয়া হয়, যেখানে
স্লেটের মাধ্যমে ওটাকে 3টে প্রকোষ্ঠে ভাগ করা থাকে। এই স্লেটগুলো কিন্তু এই লোহার পাত্রের নিচের স্তরে কিন্তু থাকে না, কেন কিছুটা গ্যাপ থাকে। এর বাইরের দুটোকে, পাশের ধারের দুটোকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ এবং ভেতরেরটাকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ বা অন্তর্বর্তী প্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠ দুটোতে ব্রাইন দ্রবণ নেওয়া হয়, আর অন্তর্বর্তী প্রকোষ্ঠতে লঘু NaOH নেওয়া হয়, যেটাকে গাঢ় করা হবে। বাইরের প্রকোষ্ঠ দুটোতে বা বহিঃপ্রকোষ্ঠ দুটোতে গ্রাফাইট অ্যাজ অ্যানোড, গ্রাফাইট দণ্ড, এবং মার্কারির যে স্তরটা তলায় নেওয়া হচ্ছে, এই স্তরটা কিন্তু এখানে একটা দেখো লিভার আঁকা হয়েছে, লিভার। এটাকে আমরা হেলিয়ে, এটাকে দুলিয়ে, কিন্তু এদিকটা দুলিয়ে আমরা এদিক থেকে এদিকে মার্কারি স্তর নিয়ে যেতে পারি বা এদিক থেকে এদিকে নিয়ে যেতে পারি। কেমন? তাহলে এখানে মার্কারি স্তর, এই দুটো ক্ষেত্রে প্রকোষ্ঠে ক্যাথোডের কাজ করে, ওই জন্য নেগেটিভ, আর অ্যানোডের কাজ করে, তাই পজিটিভ। আর মাঝের প্রকোষ্ঠটায় Fe এর যে চিরুনির মতন যে Fe এর পাত থাকে, সেটা ক্যাথোড হিসেবে কাজ করে, আর মার্কারি যে স্তরটা থাকে সেটা অ্যানোড হিসেবে কাজ করে। এখন বহিঃপ্রকোষ্ঠতে কি বিক্রিয়াটা হয়? বহিঃপ্রকোষ্ঠতে অ্যাকচুয়ালি NaCl এর জলীয় দ্রবণের আমরা তড়িৎ বিশ্লেষণ করি। তাহলে NaCl এর জলীয় দ্রবণে যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, এমনি NaCl বিয়োজিত হয়ে অ্যাকোয়াস মিডিয়ামে কি তৈরি হয় না, Na+ আর Cl- তৈরি হয়। এটা মূল বিক্রিয়া। কার বলছি? এটা বহিঃপ্রকোষ্ঠের বিক্রিয়া। এরপর ক্যাথোড নিজে কি চার্জ না, নেগেটিভলি চার্জ, মানে এইটা। সেখানে কে যাবে? Na+ যাবে। সেখান থেকে ইলেকট্রন গেইন করে সে কিসে পরিণত হয়? সোডিয়ামে পরিণত হয়। শুধু সোডিয়ামে নয়, এখানে যে মার্কারি আছে না, তার সঙ্গে কম্বিনেশানে গিয়ে NaHg, সোডিয়াম অ্যামালগামে পরিণত হয়। মানে এখানে Hg থাকে, তাতে Na+ গিয়ে ইলেকট্রন নিয়ে NaHg এই অ্যামালগামে ও পরিণত হয়। এবার অ্যানোডের বিক্রিয়াটা কি হয়? অ্যানোডের বিক্রিয়াটা হচ্ছে যে ক্লোরিন Cl- ছিল, সেই Cl- অ্যানোড, মানে এখানে কোনটা? গ্রাফাইট দণ্ড। তাহলে Cl- কোথায় যাবে? অ্যানোডে। এখানে 2Cl দিয়ে করি, Cl- তাহলে ব্যালেন্স করতে সুবিধা হবে। Cl2 ফর্ম করবে আর দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, অ্যানোডে জারণ ঘটে। তাহলে এটা কি হচ্ছে না, বহিঃপ্রকোষ্ঠের বিক্রিয়া। তাহলে এখান থেকে আমরা Cl2 গ্যাস বেরিয়ে যাবে, এখান থেকে Cl2 গ্যাস বেরিয়ে যাবে। এবার অন্তর্বর্তী প্রকোষ্ঠের বিক্রিয়াতে আমরা যাচ্ছি। দেখো অন্তর্বর্তী প্রকোষ্ঠটা কি হয়, যে এই যে বহিঃপ্রকোষ্ঠে যে সোডিয়াম অ্যামালগাম তৈরি হলো, আমরা যদি এটাকে দোলাই এই লিভারটার উপর ডিপেন্ড করে, তাহলে এই সোডিয়াম অ্যামালগাম, এখানকার যে সোডিয়াম অ্যামালগাম সে কী করবে? এই প্রকোষ্ঠে আসবে। এই প্রকোষ্ঠে এসে তাহলে ও কি করে না, ওখানে অ্যাকচুয়ালি লঘু NaOH এর তড়িৎ বিশ্লেষণ ঘটে, NaOH দ্রবণের। তাহলে NaOH দ্রবণের যদি NaOH দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ঘটে, তার সঙ্গে কী করে না, জলও আছে, তারও তড়িৎ বিশ্লেষণ করতে পারে। এখানে কি তৈরি হয়? ক্যাথোডে তৈরি হয়। ক্যাথোড রিয়াকশানটা কী হয় না, ক্যাথোডে জলের বিয়োজনে Na+, এখানে কি তৈরি হয়? Na+ তৈরি হয় আর H+ তৈরি হয়। কিন্তু Na+ অপেক্ষা H+ এর, এটা জলের বিয়োজনে হয়েছে, Na+ অপেক্ষা H+ এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, যার কারণে ক্যাথোডে H+ যায়, দুটো H+, সে দুটো ইলেকট্রন গ্রহণ করে H2 গ্যাস রূপে নির্গত হয়ে যায়। আর অ্যানোডে কি হয় ঘটনাটা দেখো, এখানে অ্যানোডে অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে না, সোডিয়াম অ্যামালগাম আছে, NaHg আছে, সে বিয়োজিত হয়ে প্রথমে তৈরি করে Na+ আর Hg-। এবার দ্রবণে জলের বিয়োজনে যে এখানে কি হয়েছে, জল যে বিয়োজিত হয়েছে তাতেও তো তোমার
এইচ প্লাস আর ওইচ মাইনাস তৈরি হয়েছে। তাহলে এখানে যেমন NaOH আছে সেটাও বিজিত হচ্ছে, কিন্তু এইচ প্লাসের এতে যাওয়ার প্রবণতা, ক্যাথোডে যাওয়ার প্রবণতা বেশি বলে এইচ প্লাস গেছে। তার দ্রবণে কি পড়ে আছে? Na+OH- যেমন ইনস্ট্যান্ট পড়ে আছে। আর জলের বিয়োজনে যে এইচ প্লাস হয়েছে সে ক্যাথোডে গিয়ে H2 রূপে এখান দিয়ে H2 রূপে নির্গত হয়ে গেছে। তাহলে দ্রবণে OH এর পরিমাণটা এক্সট্রা পড়ে আছে, সেই OHটা এই Na+এর সঙ্গে যুক্ত হয়, Na+এর সঙ্গে OH যুক্ত হয়ে OH- তৈরি করে NaOH। তাহলে মধ্যবর্তী প্রকোষ্ঠে NaOH এর পরিমাণ বাড়ে এবং ডাইলিউট NaOHটা গাঢ় NaOH এ পরিণত হয়। এই হচ্ছে কাস্টনার কেলনার পদ্ধতিতে NaOH দ্রবণের গাঢ়ীকরণ বা NaOH দ্রবণ প্রস্তুতি। যে কোশ্চেনটা আলোচনা হবে সেটা হচ্ছে গ্রুপ 2 এর 12 দাগের কোশ্চেনটা বলেছে BeCl2 এর গঠন বর্ণনা করো। দেখো BeCl2 অ্যাকচুয়ালি দুটো ফর্মে থাকে, একটা হচ্ছে দুটো স্টেটে থাকে, একটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট আর একটা হচ্ছে সলিড স্টেট। এখন গ্যাসিয়াস স্টেটে BeCl2 ডাইমার অথবা মোনোমার রূপে থাকে। যদি BeCl2 মোনোমার রূপে থাকে তাহলে এই Be, এই ক্লোরিন, এই ক্লোরিন, এখানে বেরিলিয়াম পরমাণু sp সংকরায়িত অবস্থায় থাকে। আর যখন এরা ডাইমার ফর্ম করে Cl, এই Cl, এখানে ধরো আর একটা বেরিলিয়াম ক্লোরাইড আছে BeCl, আর এই ধরো Cl। এই যে ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়গুলো আছে, এই ইলেকট্রন জোড়গুলোর দ্বারা অসমযোজী বন্ধন গঠিত হয়, কারণ BeCl2-তে বেরিলিয়ামের অষ্টকপূর্তি ঘটেনি, তাই এখানে অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে ডাইমেরিক ফর্মে থাকে। এখানে বি পরমাণু কি না sp2 সংকরায়িত অবস্থায় থাকে। তাহলে এই গেল এদের গ্যাসিয়াস স্টেটে এদের BeCl2 কীভাবে থাকে। এবার যদি আমরা দেখি যে BeCl2 ইন সলিড স্টেটে কীভাবে থাকে। BeCl2 সলিড স্টেটে BeCl2 তার হোল n মানে পলিমেরিক ফর্মে থাকে, পলিমার হিসেবে থাকে। সেখানে কীরকম, একটা বি পরমাণুর সঙ্গে দুটো ক্লোরিন পরমাণু সমযোজী বন্ধনে, মানে এটা একটা BeCl2 ইউনিট। আর এর পরে যে BeCl2 আছে তার ক্লোরিন পরমাণুগুলোর সঙ্গে বি পরমাণু অসমযোজী বন্ধনে অবস্থান করে। এটা কিন্তু 3D স্ট্রাকচার করানোর জন্য আমরা ওপর নিচেটা বোঝাচ্ছি, সেগুলো আমরা অর্গানিকে পড়ব। এখানে কি হয়, এখানে পরের যে বি পরমাণু আছে তার তো এই দুটো BeCl2 লেগে আছে, তাহলে এর পাশের যে ক্লোরিন দুটো আছে তার সঙ্গে কী করবে না অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। তাহলে প্রত্যেকটা বি পরমাণু এখানে কি হয় না দুটো করে ক্লোরিনের সঙ্গে অসমযোজী বন্ধন এবং দুটো ক্লোরিনের সঙ্গে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, দিয়ে BeCl2 হোল n অণু গঠন করে। এখানে প্রত্যেকটা বি পরমাণু sp3 সংকরায়িত থাকে। যেমন এই হচ্ছে তোমাদের পড়ার বিষয়। তাহলে এইচ ব্লক আমাদের কমপ্লিট। তোমরা ইয়ারের কোশ্চেনগুলো দেখো, যেগুলো আটকাবে আমাকে জিজ্ঞাসা করবে বা আমাকে গ্রুপে পাঠাবে, আমি অ্যান্সার বলে দেবো।